কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টে পাস কোর্সে রয়েছে, অর্থাৎ হিস্টোরি ডিএসই বি2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 4টি বড় 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করতে পারো। এরপর চলো দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন 4টির অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন ছিল ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম জার্মানিতে শুরু হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট একটি 5 নম্বরের কোশ্চেন। অ্যান্সারটি দেখো, অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট ভূমিকা। বলা হয়েছে জার্মানি তথা ইউরোপের রোমান ক্যাথলিক চার্চের বিভিন্ন অনাচার ও দুর্নীতির বিরুদ্ধে মানুষের মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছিল তারই বহিঃপ্রকাশ ছিল ধর্ম সংস্কার আন্দোলন। এই ঘটনাকে অনেকে ধর্ম বিপ্লব বলে অভিহিত করেছেন। নেক্সট পয়েন্ট, ধর্ম সংস্কার আন্দোলন 16 শতকে জার্মানি তথা ইউরোপে প্রচলিত পোপতন্ত্র এবং রোমান ক্যাথলিক ধর্মের কুসংস্কার, দুর্নীতি, অনাচার ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক তীব্র ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। খ্রিস্টান জগতের ধর্মগুরু পোপের নেতৃত্বাধীন ক্যাথলিক চার্চ বিরোধী এই আন্দোলন ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলন নামে পরিচিত। এরপর নেক্সট পয়েন্ট, ইউরোপ তথা জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের কারণ। দীর্ঘকাল ধরে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে মানুষের মনে এই ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। এর বিভিন্ন কারণগুলি হলো: 1. পোপের আধিপত্য। খ্রিস্টান ধর্মগুরু পোপ ছিলেন সমগ্র খ্রিস্টান জগতের সর্বশক্তিমান ব্যক্তি। ইউরোপের যে কোনো শাসক, সম্রাট এবং শাসিত সাধারণ মানুষের উভয়ের ওপরেই পোপতন্ত্রের সীমাহীন আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। সম্রাটের অভিষেকের ক্ষেত্রেও পোপের স্বীকৃতি লাভ বাধ্যতামূলক ছিল। আইন প্রণয়নেও পোপের মতামত নিতে রাজা বাধ্য ছিলেন। তবে পোপের এরূপ সীমাহীন আধিপত্য কিছু কিছু সচেতন মানুষের মনে প্রশ্ন তুলেছিল। নেক্সট পয়েন্ট, দ্বিতীয় বলা হয়েছে অর্থ শোষণ ও দুর্নীতি। এই সময় চার্চগুলি সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়ে ওঠে। পোপ ও চার্চের নির্দেশে সাধারণ মানুষ, বিশপ ও যাজকদের বিভিন্ন ধরনের কর দিতে বাধ্য হতো। টাইথ বা ধর্মকর, অ্যানেট বা বাৎসরিক কর, জন্মকর, মৃত্যুকর প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। পোপের এই অর্থ লালসা সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। নেক্সট 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে ইনডালজেন্স বিক্রি। চার্চের দুর্নীতির অন্যতম ছিল অর্থের বিনিময়ে ইনডালজেন্স বিক্রি। পোপ ইনডালজেন্স বা মার্জনাপত্র বিক্রির মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতেন। প্রচার করা হয় যে যারা ইনডালজেন্স ক্রয় করবে তারা পার্থিব পাপ থেকে মুক্ত হবে এবং স্বর্গলাভ করবে। পোপের এইরূপ বিভিন্ন অর্থনৈতিক কাজকর্মের ফলে কিছু সচেতন ধার্মিক মানুষ চার্চ ও পোপতন্ত্রের প্রতি শ্রদ্ধা হারায়। ফলে এই ইনডালজেন্স বিক্রয়কে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে ক্যাথলিক ধর্মবিরোধী মনোভাব গড়ে ওঠে। 4 নম্বর পয়েন্ট, রাজনৈতিক কারণ। চার্চ ও খ্রিস্টান ধর্ম সংগঠনের প্রধান হিসেবে পোপের মর্যাদা বৃদ্ধি পায়। ঈশ্বরের প্রতিনিধি হিসেবে পোপ জনসাধারণের শ্রদ্ধা পান। ফলে ইউরোপের বিভিন্ন রাজারা পোপ বিরোধী হয়ে ওঠেন, কারণ পোপ রাষ্ট্রীয় ব্যাপারে মত প্রকাশ করতে থাকেন। এরপর দেখো নেক্সট 5 নম্বর কারণ, প্রত্যক্ষ কারণ। লুথারের প্রতিবাদ ধর্ম সংস্কার আন্দোলনে সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করেন। জার্মানির উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক মার্টিন লুথার, তিনি 1517 খ্রিস্টাব্দে পোপের অর্থনৈতিক কার্যকলাপের বিষয়ে 95টি প্রশ্ন লিখে তা উইটেনবার্গে বিশ্ববিদ্যালয়ের দরজায় ঝুলিয়ে দেন এবং পোপের কাছ থেকে এগুলির উত্তর দাবি করেন। এখান থেকেই শুরু হয় ধর্ম সংস্কার আন্দোলন। এরপর দেখো সর্বশেষ পয়েন্ট লিখবে উপসংহার। জার্মানির মার্টিন লুথার ছিলেন ধর্ম সংস্কার আন্দোলনের পথিকৃৎ। তার প্রতিবাদের মধ্যে দিয়ে জার্মানি থেকে ক্রমে ফ্রান্স, ইংল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড প্রভৃতি দেশে ধর্ম সংস্কার আন্দোলন টেট আছড়ে পড়ে। এরপর দেখো নেক্সট দ্বিতীয় কোশ্চেন ছিল অ্যানাব্যাপটিস্ট কারা ছিল। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলি আমি আলোচনা করছি। তোমাদের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা 100% রয়েছে, তাই বলবো কোশ্চেনগুলি যত্নের সহিত প্র্যাকটিস করে যেও, অবশ্যই পরীক্ষার খাতায় কমন পাবে।
এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। দেখো অ্যান্সারটি দেখে নাও। বলা হয়েছে 16 শতাব্দীর প্রথমার্ধে পূর্ব ইউরোপের একটি র্যাডিকালের রিফমিস্ট গোষ্ঠী অ্যানাব্যাপটিস্ট নামে পরিচিত ছিল। এদের নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস, উপাসনা পদ্ধতি, চার্চ ব্যবস্থা ছিল না। এরা পোপতন্ত্রকে স্বীকার করতো না। এরা ব্যাপটিজম সহ সমস্ত আচার অনুষ্ঠানের বিরোধিতা করত। এদের অ্যানাব্যাপটিস্ট বলা হতো। নেদারল্যান্ড ও মুনস্টার ছিল এই গোষ্ঠীর প্রধান কেন্দ্র। অ্যানাব্যাপটিস্ট এর অ্যানা শব্দটির অর্থ গ্রিক ভাষায় পুনরায় বা এগেইন এবং ব্যাপটিজম হলো দীক্ষা, অর্থাৎ এই গোষ্ঠীর অনুগামীরা পুনর্দীক্ষায় বিশ্বাস করত। এরা মনে করত ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট উভয় ধর্মমত খ্রিস্টের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, তাই তারা ধর্মবিশ্বাসী এবং রাজনৈতিক ক্ষমতার অধিকারী, যারা তাদের সকলকে প্রকৃত খ্রিস্ট ধর্মানুরাগী করে তোলার জন্য পুনর্দীক্ষার প্রয়োজন বলে মনে করত। এরপর দেখো নেক্সট প্যারা করে লিখবে 16 শতকের প্রথমার্ধে সুইজারল্যান্ডের জুরিক শহরে অ্যানাব্যাপটিস্ট আন্দোলন গড়ে ওঠে। সাধারণভাবে সুইজারল্যান্ডের জুইলিং অনুগামীদের মধ্য থেকেই এই চরমপন্থী সংস্কারবাদী আন্দোলনের উদ্ভব হয়। এই আন্দোলনের নেতারা হলেন কনরাড গ্রেবেল, টমাস মুনজের, বালথাসার হাফমেয়ার, মানোচ ও ব্লোরক। এরা যিশুর নির্দেশ আক্ষরিকভাবে মেনে চলার চেষ্টা করত। এরা সব মানুষের সমান অধিকার স্বীকার করে নিয়েছিল এবং সংঘবদ্ধ জীবনের কথা বলেছিল। অ্যানাব্যাপটিস্টদের মধ্যে কয়েকজন আবার সাম্যবাদের প্রচার করতেন। ইউরোপের অ্যানাব্যাপটিস্টদের প্রধান ঘাঁটিগুলি ছিল সুইজারল্যান্ড, উত্তর জার্মানি, হল্যান্ড, মোরাভিয়া ও হাঙ্গেরি। 16 শতকের 30-এর দশকে অ্যানাব্যাপটিস্টরা উত্তর পশ্চিম জার্মানির বিশপ নিয়ন্ত্রিত মুনস্টার শহরে নিজেদের দখলে নিয়েছিল। এখানে তারা গড়ে তোলে তাদের ঈশ্বরের রাজত্ব এবং জার্মানিতে কৃষক বিদ্রোহ শুরু হলে এদের সদস্য সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখলের প্রয়াস ব্যর্থ হয়। শেষ পর্যন্ত প্রচণ্ড লড়াইয়ের পর মুনস্টার শহরটি যৌথ বাহিনীর দখলে আসে এবং চরম হিংসার পরিচয় দিয়ে বিজয় বাহিনী অ্যানাব্যাপটিস্টদের সর্বসক্ষমে প্রাণদণ্ড দিয়েছিলেন 1534 থেকে 35 খ্রিস্টাব্দে। এরপর দেখো নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি 5 নম্বরের কোশ্চেন। অ্যান্সারটি দেখো। মানবতাবাদী শিক্ষা মূলত ইউরোপের নবজাগরণকালের রেনেসাঁস বিকশিত একটি শিক্ষা ব্যবস্থা। এর প্রধান লক্ষ্য ছিল শিক্ষার্থীদের জ্ঞান, বুদ্ধি এবং যুক্তিবোধের বিকাশ ঘটানো এবং তাদের একটি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। এই শিক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো দেখো। 1 নম্বর বৈশিষ্ট্য, প্রাচীন সাহিত্যের প্রতি গুরুত্ব। মানবতাবাদী শিক্ষায় গ্রিক ও লাতিন ধ্রুপদী সাহিত্য, দর্শন এবং ইতিহাসের অধ্যয়নের উপর বিশেষ জোর দেওয়া হতো। প্লেটো, অ্যারিস্টটল, সিসেরো এবং ভার্জিলের মতো লেখকদের রচনা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিকতা, রাষ্ট্রনীতি, বাগ্মিতা এবং সাহিত্য সম্পর্কে জ্ঞান লাভ করত। এরপর নেক্সট পয়েন্ট, দ্বিতীয়, ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ। এই শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। খেলাধুলা, সঙ্গীত, শিল্পকলা এবং সামাজিক রীতিনীতির শিক্ষাও এর অন্তর্ভুক্ত ছিল। 3 নম্বর পয়েন্ট, মানবতাবাদের আদর্শ। মানবতাবাদী শিক্ষা মানুষের মর্যাদা ও সম্ভাবনাকে সর্বোচ্চ স্থান দিত। এটি বিশ্বাস করত যে মানুষের মধ্যে জ্ঞান অর্জন এবং সৃজনশীলতার অসীম ক্ষমতা রয়েছে। এই শিক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বৃদ্ধিতে সহায়ক ছিল। 4 নম্বর পয়েন্ট, যুক্তিবাদ ও অনুসন্ধিৎসু মন। মানবতাবাদী শিক্ষা শিক্ষার্থীদের অন্ধবিশ্বাস পরিহার করে যুক্তি ও প্রমাণের ভিত্তিতে জ্ঞান অর্জনে উৎসাহিত করত। প্রশ্ন করার এবং সমালোচনামূলক দৃষ্টি দিয়ে সব কিছু বিচার করার মানসিকতা তৈরি করাই ছিল এই শিক্ষার অন্যতম উদ্দেশ্য। 5 নম্বর পয়েন্ট, ধর্মের প্রভাব হ্রাস। মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থায় ধর্মের প্রাধান্য থাকলেও মানবতাবাদী শিক্ষায় জ্ঞানার্জনের ক্ষেত্র প্রসারিত হয় এবং ধর্মীয় গোড়ামির পরিবর্তে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। তবে এর অর্থ এই নয় যে এটি সম্পূর্ণরূপে ধর্মবিরোধী ছিল, বরং এটি জ্ঞানার্জনের অন্যান্য ক্ষেত্রকেও সমান গুরুত্ব দিত। মোট কথা, মানবতাবাদী শিক্ষা মধ্যযুগের সংকীর্ণ ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে জ্ঞান, যুক্তি এবং মানব পোটেনশিয়ালস বিকাশের উপর জোর দিয়েছিল, যা আধুনিক শিক্ষার ভিত্তি স্থাপন করেছিল। এরপর দেখো নেক্সট সর্বশেষ 4 নম্বর কোশ্চেন, নিকোলো ম্যাকিয়াভেলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলবো, তোমাদের এর আগে আমি অনেকগুলি মোস্ট ইম্পর্টেন্ট বড় কোশ্চেনের অ্যান্সার সহ ভিডিও নিয়ে আলোচনা করেছি। তো আমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, তোমরা অবশ্যই এই চ্যানেলে ভিজিট করবে এবং সেখানে প্লেলিস্ট করা রয়েছে তোমাদের সাবজেক্ট উইজ। তোমরা সেই প্লেলিস্ট চেক করে সেখান থেকে খুব সহজে কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নিতে পারবে। চলো তোমরা দেখে নাও, কোশ্চেনটির অ্যান্সারটি দেখে নাও। বলা হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি, প্রথম পয়েন্ট বলা হচ্ছে ইটালির ফ্লোরেন্স শহরে
1469 খ্রিস্টাব্দে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন নিকোলো ডি বার্নার্ডো ডেই ম্যাকিয়াভেলি। তার পিতা ছিলেন একজন অ্যাটর্নি। তিনি তার পুত্রের জন্য যথাযথ শিক্ষার ব্যবস্থা গ্রহণ করেন। শিক্ষা শেষে 1994 খ্রিস্টাব্দে ম্যাকিয়াভেলি সরকারি চাকুরিতে নিযুক্ত হন এবং অল্পকালের মধ্যে নিজ দক্ষতায় সচিব পদ লাভ করেন। ইতিমধ্যে ইটালির রাজনীতিতে আসে পরিবর্তন। 1429 খ্রিস্টাব্দ থেকে ফ্লোরেন্সে ম্যাডিচি পরিবারের স্বৈরতান্ত্রিক শাসন চললেও 1494 খ্রিস্টাব্দে এই বংশের শাসক পিয়েরো দা ম্যাডিচি ক্ষমতাচ্যুত হন। তখন সাভোনারোলা ফ্লোরেন্সে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, যা 1512 খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে থাকে। এই কালপর্বে ম্যাকিয়াভেলির দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পায়। তিনি বিভিন্ন দেশে কূটনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন এবং সেই সকল দেশের রাজনৈতিক পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে সেই পরিস্থিতিকে ফ্লোরেন্সের স্বার্থে কাজে লাগাতে প্রয়াসী হন। কিন্তু 1512 খ্রিস্টাব্দে ম্যাডিচি পরিবার পুনরায় ক্ষমতা দখল করলে ফ্লোরেন্সে প্রজাতান্ত্রিক সরকারের পতন হয়। সেই সময় ফ্লোরেন্সের শহর থেকে ম্যাকিয়াভেলিকে নির্বাচিত করা হয় ও তিনি কারাবন্দী জীবন কাটাতে বাধ্য হন। তবে এই নির্বাসন তার রাষ্ট্রচিন্তার পক্ষে আদর্শবাদ হয়ে দাঁড়ায়। বাধ্যতামূলক রাজনৈতিক অবসর ম্যাকিয়াভেলিকে রাজনৈতিক সাহিত্য চর্চায় অনুপ্রাণিত করে তোলে। এরপর দেখো নেক্সট পয়েন্ট, ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তায় ইউরোপীয় নবজাগরণের প্রভাব। মধ্যযুগ থেকে ইউরোপের আধুনিক যুগে রূপান্তরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইউরোপের নবজাগরণ, যার প্রাণকেন্দ্র ছিল ফ্লোরেন্স। আর এই ফ্লোরেন্সের মাটিতে জন্ম নেন দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি। স্বাভাবিকভাবে তার মননশীলতার বাস্তব উৎপাদন ছিল রেনেসাঁ প্রসূত শিক্ষা। নবজাগরণকালে ইটালির সমৃদ্ধির প্রত্যক্ষদর্শী ছিলেন ম্যাকিয়াভেলি। সেই সময় নবজাগরণের অন্যতম পৃষ্ঠপোষক এবং শাসক লরেঞ্জো দা ম্যাডিচির শাসন দক্ষতা ম্যাকিয়াভেলির মনে গড়ে তুলেছিল এক শাসন ব্যবস্থার উজ্জ্বল বৈশিষ্ট্যের ধারণা, যার প্রভাব পড়েছিল তার রাষ্ট্রতত্ত্বেও। তাছাড়া নবজাগরণের চিন্তাধারায় দুটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য যুক্তিবাদী চিন্তা এবং মানবতাবাদ। এই দুয়েরই প্রতিফলন ঘটেছে ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তায়। আবার ধর্মীয় নীতি বা প্রবণতা থেকে মুক্ত হয়ে সাফল্যের উদ্দেশ্যে সচেষ্ট দৃঢ়চেতা মানুষের ক্ষমতাকে ম্যাকিয়াভেলি তার তত্ত্বে যেভাবে তুলে ধরেছেন তাও আদতে নবজাগরণের প্রত্যয়। কাজেই ম্যাকিয়াভেলি যে নবজাগরণের সন্তান ছিলেন তা এক কথায় অনস্বীকার্য।